ওয়েলকাম টু ওয়ান ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকের টপিক লুসেন্টের জেনারেল নলেজের ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন। আজকের বিষয় হলো ফিজিক্সের লাইট বা আলো। প্রথমেই আলোর ডেফিনিশন দিয়ে শুরু করেছে। কি বলেছে? লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ইজ প্রোপাগেটেড অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো আলো হলো এক ধরনের শক্তি যেটা কিনা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বিস্তারিত হয়। ইন দি spectrum of electromagnetic waves, it lies between ultraviolet rays and infrared rays and has wavelength between 3900 angstrom to 7800 angstrom. তো আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এটা বিস্তারিত হয় আল্ট্রাভায়োলেট রে এবং ইনফ্রারেড রে এর মাঝখানে, এবং এর তরঙ্গদৈর্ঘ্য হলো 3900 থেকে 7800 angstrom। তারপরে নেক্সট বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ট্রান্সভার্স, হেন্স লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, তাই আলো তির্যক তরঙ্গ। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে অল দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইনক্লুডিং লাইট ডু নট রিকোয়ার্ড মিডিয়াম টু প্রপাগেট। সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ এমনকি আলোরও বিস্তারিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। নেক্সট তারপরে বলেছে ওয়েভ নেচার অফ light explained rectangular propagation, reflection, refraction, interference, diffraction and polarization of light। তো আলোকে ব্যাখ্যা করা যায়, মানে আলোর যে তরঙ্গ সেটাকে ব্যাখ্যা করা যায়, আর আলো বিস্তারিত হয় রৈখিকভাবে, আর ওর প্রতিসরণ আছে, প্রতিফলন আছে, বিচ্ছুরণ আছে এবং ব্যতিচার আছে, এমনকি আলোর পোলারাইজেশন ধর্মও আছে। নেক্সট তারপরে বলেছে দ্য ফেনোমেনন লাইক ফটোইলেকট্রিক এফেক্ট, ক্যাম্পটন এফেক্ট আর নট এক্সপ্লেইনড অন দি বেসিস অফ ওয়েভ নেচার অফ লাইট। আলোর তরঙ্গের প্রকৃতির ওপর এর বা ওর ঘটনার ওপর ব্যাখ্যা করা যায় না ফটোইলেকট্রিক এফেক্টকে অথবা ক্যাম্পটন এফেক্টকে। ঠিক আছে, নেক্সট বলেছে দিস ফেনোমেনন আর এক্সপ্লেইনড অন দি বেসিস অফ কোয়ান্টাম থিওরি অফ লাইট, পার্টিকেল নেচার অফ লাইট অ্যাজ প্রপোজড বাই আইনস্টাইন। আর আলোর যে প্রকৃতিকে ওইটাকে ব্যাখ্যা করা হয় আইনস্টাইন যে কোয়ান্টাম থিওরি আলোর ব্যাখ্যা করে গেছে সেই থিওরির ওপর ওকে ব্যাখ্যা করা হয়। তারপরে নেক্সট বলেছে কোয়ান্টাম থিওরি লাইট ইজ রিগার্ডেড অ্যাজ প্যাকেট অর বান্ডেল অফ এনার্জি কল্ড ফোটন। আর ওই কোয়ান্টাম থিওরি অনুযায়ী বলেছে যে আলো এক ধরনের, ঠিক আছে, প্যাকেট বা বান্ডেল মানে এক গুচ্ছ, ঠিক আছে, শক্তি, যেটা কিনা বলা হয় ফোটন। তারপরে নেক্সট বলেছে ফোটন ইজ অ্যাসোসিয়েট উইথ ইট অ্যান এনার্জি ইকুয়ালস টু এইচবি। আর ফোটন, ঠিক আছে, একটা শক্তি, এই শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর ই সমান সমান বলা যেতে পারে এইচ মাল্টিপ্লাই ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আলোর মধ্যে কি কণা থাকে, তো অ্যান্সার হবে ফোটন কণা। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে ক্লিয়ারলি লাইট বিহেভ অ্যাজ ওয়েভস অ্যান্ড পার্টিকেল বোথ। আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আলোর তরঙ্গ ধর্মও আছে এবং কণাও আলোর মধ্যে উপস্থিত আছে, তাহলে দুই ধরনেরই আচরণ করে আলো। নেক্সট তারপর বলেছে থাস লাইট হ্যাজ ডুয়েল নেচার, তাই আলো, ঠিক আছে, দ্বৈত আচরণ করে। ঠিক আছে, তারপরে নেক্সট বলেছে স্পিড অফ লাইট ওয়াজ ফার্স্ট মেজার্ড বাই রোমার 1678 এডি। আর আলোর গতিবেগ প্রথম রোমাররা মেজার করে 1678 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট বলেছে স্পিড অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন ভ্যাকিউম অ্যান্ড এয়ার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতিবেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে, যার মেজার করা যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে। এইবার নেক্সট বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এর ডেফিনেশন দিয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর বাংলা হলো প্রতিসরাঙ্ক সূচক। ঠিক আছে, আরআই, দেখো এখানে সংক্ষেপে লিখেছে আরআই মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক অফ এ মিডিয়াম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম টু দ্য স্পিড অফ লাইট ইন মিডিয়াম। বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ককে সংজ্ঞায়িত করা যায় শূন্য মাধ্যমে কোনো মানে আলোর গতিবেগ আর ওই বস্তুর মাধ্যমে কোনো বস্তুর মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতকে। ঠিক আছে, এখানে দেখো সুন্দর করে বোঝানো হয়েছে স্পিড অফ লাইট
ইন ভ্যাকিউম, আলোর গতিবেগ শূন্য মাধ্যমে, বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, তো ওই মাধ্যমে আলোর গতিবেগ। নেক্সট তারপরে বলেছে স্পিড অফ লাইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম, আর আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে ভেলোসিটি অফ লাইট ইজ লার্জার ইন মিডিয়াম হুইচ ইজ স্মল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তো আলোর গতিবেগ কী হয়, সর্বোচ্চ হয় কোনো মাধ্যমের যদি ওর প্রতিসরাঙ্ক কম হয়, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দেখো কোন মাধ্যমে আলোর গতিবেগ কেমন সেটা একটা ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। এইখানে দেখো ফার্স্ট বলেছে স্পিড অফ লাইট ইন ডিফারেন্ট মিডিয়াম, এখানে প্রথমে বা সাইডে মিডিয়াম আর তারপরে স্পিড অফ লাইট অফ মিডিয়াম। দেখো ভ্যাকিউমে বলেছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওয়াটারে বলেছে 2.25 10⁸ মিটার পার সেকেন্ড, এবং রক সল্টের মধ্যে বলেছে 1.96 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে আবার বলেছে মিডিয়া আর স্পিড অফ লাইট ইন মিটার পার সেকেন্ড। গ্লাসের মধ্যে বলেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর টারপেন্টাইল অয়েলের মধ্যে বলেছে 2.0504 10⁸ মিটার পার সেকেন্ড, এবং নাইলনের মধ্যে 1.96 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে লাইট টেক্স 8 মিনিট 19 সেকেন্ড অ্যাপ্রক্সিমেট 499 সেকেন্ড ইন টু রিচ ফ্রম সান টু আর্থ, তো আলোর, ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, আর যদি টোটাল সেকেন্ডে বলা হয় তাহলে 499 সেকেন্ড। তারপরে নেক্সট বলেছে দেখো দ্য লাইট রিফ্লেক্টেড ফ্রম মুনস টেক্স 1.28 সেকেন্ড টু রিচ আর্থ, আর চাঁদ থেকে প্রতিফলিত হয়ে আলোর আসতে সময় লাগে 1 মিনিট 28 সেকেন্ড। তারপরে নেক্সট বলেছে লুমিনাস বডিস, লুমিনাস বডিস মানে যেসব বস্তু থেকে, মানে এক কথায় বাংলায় বলা যায় সপ্রভ বস্তু, ঠিক আছে। দেখো কি বলেছে, দুজ অবজেক্ট হুইচ এমিট লাইট বাই দেমসেলফ আর কল্ড লুমিনাস বডি, যেই সব বস্তু নিজেই আলো বিকিরিত করে তাকে বলা হয় সপ্রভ বস্তু, ঠিক আছে। এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে সান, স্টার, ইলেকট্রিক বাল্ব এটিসি। নেক্সট তারপরে বলেছে নন লুমিনাস বডিস মানে অপ্রভ বস্তু, এর ডেফিনেশন দিয়েছে দেখো those bodies which do not emit light by themselves but are visible by the light falling on them emitted by self luminous bodies are called non luminous bodies, তো যেসব বস্তু নিজে থেকে আলো বিকিরিত করতে পারে না কিন্তু সপ্রভ বস্তু থেকে আলো নিয়ে, ঠিক আছে, তারপরে বিকিরিত হয়, মানে ওই বস্তুটাকে দেখা যায়, তাকে বলা হয় অপ্রভ বস্তু, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দেখো a material can be classified as, তো বলেছে বিভিন্ন বস্তুকে কিভাবে আলোর সাপেক্ষে পার্থক্য করা যায়। ফার্স্ট বলেছে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ বস্তু, বলেছে দ্য সাবস্টেন্স হুইচ অ্যালো মোস্ট অফ ইনসিডেন্ট লাইট টু পাস থ্রু দেম আর কল্ড ট্রান্সপারেন্ট, যেমন গ্লাস অ্যান্ড ওয়াটার। বলেছে যেসব বস্তু অনুমতি দেয় ওর সর্বোচ্চ পরিমাণ আলো ওর মধ্য দিয়ে অতিক্রম করতে। ট্রান্সপারেন্টের এইখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এইখানে দেখো একটা কাঁচ, ঠিক আছে, বা উইন্ডো প্যান মানে জানালার কাঁচ, এর মধ্যে দিয়ে আলো ফেলা হচ্ছে, পুরো আলোটাই এই পাশ থেকে অতিক্রম করে বাইরে, মানে ওকে ভেদ করে টোটাল আলোটাই চলে যাচ্ছে। নেক্সট তারপরে বলেছে দেখো ট্রান্সোলেন্ট, ট্রান্সোলেন্ট কি বলেছে, দি সাবস্টেন্স হুইচ অ্যালো এ পার্ট অফ ইনসিডেন্ট লাইট টু পাস থ্রু দেম আর কল্ড ট্রান্সোলেন্ট বডিস। এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে অয়েল পেপার, বলেছে যে বস্তুটা ওর মধ্য দিয়ে আলোর কিছু অংশ অতিক্রম করতে দেয় তাকে বলা হয় ট্রান্সোলেন্ট, ঠিক আছে। যেমন এখানে দেখো একটা টর্চের সাহায্যে একটা আলো ফেলা হচ্ছে, যার আলোটা, ঠিক আছে, বেশিরভাগ আলোটাই
এখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে আর কিছু অংশ এর মধ্যে দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে চশমা, ঠিক আছে, চশমার মধ্যে দিয়ে আলোর কিছু অংশ চলে যায় আর বাদবাকিটা প্রতিফলিত হয়ে বাইরে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। নেক্সট তারপরে বলেছে দেখো 3 নম্বরে অপাকিউ। অপাকিউ মানে মানে অপ্রকাশিত কোনো বস্তু, ওর মধ্যে দিয়ে কোনো আলোই পাস করতে দেবে না, তাকে বলা হয় অপাকিউ। কি বলেছে, দ্য সাবস্টেন্স হুইচ ডু নট অ্যালো দ্য ইনসিডেন্ট লাইট টু পাস থ্রু দেম আর কল্ড অপাকিউ বডিজ। যেমন ন্যারো মিরর, মেটাল, উড, ইডিসি। দেখো এইখানে একটা কাঠের টুকরো, এই কাঠের টুকরোর উপর একটা টর্চ দিয়ে আলো ফেলা হচ্ছে, এর পুরো আলোটাই প্রতিফলিত আবার ফিরে আসছে, কোনো আলোই এই পাশ দিয়ে বেরিয়ে আসছে না। তো এটা হচ্ছে বলা হয় অপাকিউ বস্তু, ঠিক আছে, যেসব বস্তু ওর মধ্যে দিয়ে আলো যেতে দেয় না। আর উদাহরণস্বরূপ বলা যেতে পারে আয়না, কোনো ধাতু, কাঠ। নেক্সট তারপর বলেছে শ্যাডো। শ্যাডো মানে ছায়া, ঠিক আছে। এবার ছায়া কাকে বলে ডেফিনেশন দিয়েছে দেখো, শ্যাডো ইজ এ ডার্ক রিজনস অন স্ক্রিন when an opaque object is placed in the path of light if is due to rectangular propagation of light। বলেছে ছায়া হলো কোনো একটা অন্ধকার অঞ্চল, ঠিক আছে, যেইখানে আলো যাচ্ছিল সোজা পথে, সেই সোজা পথে যাওয়ার পথে একটা বস্তু ওই আলোকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার ফলে ওই বস্তুর পেছনে একটা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, তাকে বলা হয় ছায়া। আর এটা কেন হয়, কারণ আলো রৈখিকভাবে বিস্তার লাভ করে, এর জন্য সোজা পথে আলো চলে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে ইন কেস অফ পয়েন্ট সোর্স দ্য শ্যাডো হ্যাজ শেপলি ডিফাইন্ড আউটলাইন। বলেছে কোনো বিন্দুর উৎস থেকে ওর ছায়ার যে আউটলাইন ডিফাইন করা হয়, ঠিক আছে, মানে বাইরের এই ছায়াটার যে বাইরের লাইনটা, এটাকে সংজ্ঞায়িত করা হয়। নেক্সট তারপরে বলেছে ইন কেস অফ এক্সটেন্ডেড সোর্স অফ লাইট, যদি বাইরে থেকে কোনো আলোর উৎস হয়, দ্য শ্যাডো হ্যাজ টু ডিস্টিংক্ট রিজনস। আর তখন আলোর দুটো আলো না, ছায়ার দুটো অঞ্চল দেখা যায়, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দেখো উমরা অ্যান্ড পেনুমরা, ঠিক আছে। যদি আলোর উৎস বাইরে থেকে হয় তখন দুটো অঞ্চল তৈরি করে, আর যদি আলোর উৎস একটা নির্দিষ্ট বিন্দু থেকে হয় তাহলে কিন্তু ওর ছায়াটা একটাই আউটলাইন হবে, ঠিক আছে, মানে ছায়ার একটাই একটা ছায়া পড়বে, যেটা বলা যেতে পারে। আর যদি আলোর উৎস বাইরে থেকে হয় তখন দুটো অঞ্চলের সৃষ্টি করবে ছায়ার মধ্যেই, একটা উমরা যেটা ছায়া, আর পেনুমরা মানে উপচ্ছায়া, ঠিক আছে। দেখো উমরা কাকে বলছে, দ্য রিজনস ইন হুইচ নো লাইট রিচেস। তো যেই অঞ্চল যেখানে কোনো আলো পৌঁছায় না, এখানে দেখো একটা ছবির মাধ্যমে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সূর্য থেকে আলো আসছে, আসার ফলে এই আলোটা যেইভাবে আসছে, এই আলোর পরে এখানে চাঁদের পেছনে দেখো একটা পুরো ঘন কালো অঞ্চল এর তৈরি হয়েছে, অন্ধকারের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে উমরা। আর পেনুমরা কি বলছে, দ্য রিজনস ইন হুইচ পার্শিয়াল লাইট রিচেস, যেখানে হালকা হালকা আলো পৌঁছাচ্ছে, দেখো এই যে এইটুকু মধ্যে হালকা হালকা আলো পৌঁছাচ্ছে, এইটুকে বলা হয় পেনুমরা, ঠিক আছে। তারপরে নেক্সট বলেছে রিফ্লেকশন অফ লাইট, মানে আলোর প্রতিসরণ। এইখানে দেখো কি বলেছে আর এর এক্সাম্পল সমেত ভালো করে বুঝে নিই। ফার্স্ট অফ অল বলেছে লাইট মুভিং ইন ওয়ান মিডিয়াম হুইচ ফলস অ্যাট দ্য সারফেস অফ অ্যানাদার মিডিয়াম। তো আলো একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায়, বা আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিফলিত হয়, পার্ট অফ লাইট রিটার্নস ব্যাক টু দ্য সেম মিডিয়াম। তো কি বলেছে দেখো, আলোর কিছু অংশ ওই মাধ্যম থেকে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। দিস ফেনোমেনন অফ রিটার্নিং ব্যাক অফ লাইট ইন দি ফার্স্ট মিডিয়াম অ্যাট দ্য ইন্টারফারেন্স অফ টু মিডিয়া ইজ নোন অ্যাজ রিফ্লেকশন অফ লাইট। ওই দুটো মাধ্যম এর মধ্যে থেকে প্রথম মাধ্যম থেকে আলো গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। নেক্সট দেখো তারপরে কি বলেছে, ইফ দ্য রিফ্লেক্টিং সারফেস ইজ স্মুথ রিফ্লেক্টিং ইজ রেগুলার,
যদি প্রতিফলক তল যদি সমান হয় তাহলে ওটা সমতলভাবে প্রতিফলিত আবার ফিরে আসবে। ইন কেস অফ রাফ সারফেস, ঠিক আছে, রিফ্লেকশন ইজ ইরেগুলার। যদি ওই সারফেসটা রাফ হয়, যেমন এখানে বলা যেতে পারে ধরো এই একটা সারফেস, সমতল সারফেস, এইখানে একগুচ্ছ আলো প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে এ কি করবে, আবার সেইভাবেই এইভাবেই ফিরে যাবে, ঠিক আছে, কোনো রকম দিক পরিবর্তন না করি, ঠিক আছে। কিন্তু সারফেসটা যদি এরকম ঢেউ খেলানো রাফ হয় তাহলে দেখো কি হবে, যদি এইখানে আলো পড়ে, এখানে আলো পড়ে, এদিকে চলে যাবে, যদি এইখানে আলো পড়ে, এইখানে আলো পড়ে, আবার উল্টোই ফিরে আসবে, এটাই বলেছে এখানে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে লস অফ রিফ্লেকশন। তো প্রতিফলনের কিছু নিয়ম আছে। তো কি নিয়ম? ফার্স্ট নিয়ম বলেছে দ্য ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল টু দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যাট দ্য ইনসিডেন্ট পয়েন্ট all lie in the same plane। তো প্রতিফলিত রশ্মি কি হবে, কোনো একটা নর্মাল মানে প্রতিফলক তলে সাধারণভাবে প্রতিফলিত হয়ে একই প্লেনে চলে আসবে। নেক্সট তারপরে বলেছে টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর প্রতিফলন কোণের যে মানটা আর প্রতিফলিত কোণের মান, ঠিক আছে, সমান হবে, ঠিক আছে। বলেছে এই একটা আলো এইভাবে প্রতিফলিত হচ্ছে, এর যে কোণটা হবে এই কোণটা সেম হবে, এটা হচ্ছে প্রতিফলনের দুটো নিয়ম বলে দিয়েছে। নেক্সট তারপরে বলেছে রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর। তো প্লেন মিররের প্রতিফলনটা কী হবে, তার আগে দেখো এখানে একটা আমি প্রতিসরণের একটা এক্সাম্পল দিয়েছি। দেখো একটা কাচের গ্লাস, এই কাচের গ্লাসের মধ্যে একটা পেন্সিল ডোবানো আছে, আর এই কাচের গ্লাসে জল আছে এই পর্যন্ত। দেখো এই পেন্সিলটা এইভাবে ডোবানোর ফলে যেইখানে জল স্পর্শ করেছে সেইখান থেকে পেন্সিলটা একটু বেঁকে গেছে। তো এটাই প্রতিসরণের একটা উদাহরণ। তারপরে নেক্সট দেখো রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর। তো একটা সমতল দর্পণ থেকে কিভাবে প্রতিফলিত হবে তার বিস্তারিত এখানে বলেছে। নাম্বার 1 বলেছে দেখো দ্য ইমেজ ভার্চুয়াল ল্যাটারালি ইনভার্টেড। ছবি তৈরি হবে সৎ এবং পার্শ্বীয় পরিবর্তন হবে এবং বিপরীত হবে, ঠিক আছে। এইখানে দেখো একটা ছবি দিয়ে বোঝানো আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এর অ্যারো চিহ্নটা ঠিক এই পাশে, মানে বস্তুটা যত দূরে থাকে ছায়াটাও তত দূরে গিয়েই মানে সমতল দর্পণে তত দূরেই ছায়া তৈরি করে, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। নেক্সট তারপরে বলেছে 2 নম্বর দ্য সাইজ অফ ইমেজ ইজ ইকুয়াল টু দ্য অবজেক্ট। আর এই বস্তুটার যতটা উচ্চ পর্যন্ত হবে, মানে যতটা হাইট হবে, প্রতিবিম্বটাও ঠিক তত পর্যন্তই হাইট হবে, কোনো রকম বিকৃতি হবে না। নাম্বার 3 বলেছে দ্য ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম মিরর ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য মিরর। আর এই বস্তুটা থেকে আমি আগেই বলে দিয়েছি যে এইখানে এটা মিরর, এই মিরর থেকে এই বস্তুটা যত দূরে আছে এর ছায়াটা ঠিক তত দূরেই তৈরি করবে। মনে করে এটা 10 মিটার দূরে আছে, তো এই ছায়াটাও 10 মিটার দূরেই তৈরি হবে। নেক্সট তারপরে বলেছে 4 নম্বর ইফ অ্যান অবজেক্ট মুভস টুয়ার্ড অর অ্যাওয়ে ফ্রম এ প্লেন মিরর উইথ স্পিড ভি। বলেছে একটা বস্তু যদি এই আয়না থেকে দূরে চলে যায় বা আয়না থেকে কাছে আসে ভি গতিবেগে, দ্য ইমেজ মুভস টুয়ার্ডস অর অ্যাওয়ে উইথ এ স্পিড অফ 2v রিলেটিভ টু দ্যাট অবজেক্ট। ওই বস্তুর সম্পর্কে, ঠিক আছে, ওই বস্তুর সাপেক্ষে ওই বস্তুটার প্রতিচ্ছবি 2f দূরে যাবে অথবা 2v দূরে যাবে অথবা 2v কাছে চলে আসবে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দেখো 5 নম্বর কি বলেছে ইফ এ প্লেন মিরর ইজ রোটেট বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। যদি একটা সমতল দর্পণকে থিটা কোণে ঘোরানো হয় বাই কিপিং ইনসিডেন্ট রে ফিক্সড, এবং আপাতিত রশ্মি যদি যে কোণে প্রতিফলিত হচ্ছে সেটা যদি ফিক্সড থাকে, দ্য রিফ্লেক্টিং রেস রোটেট বাই অ্যান অ্যাঙ্গেল 2 থিটা, ঠিক আছে, তখন ওই প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে, ঠিক আছে। মনে করো এই একটা সমতল দর্পণ এইখানে এইভাবে আছে, এইভাবে এটা আপাতিত হয়ে আবার এইভাবে ফিরে যাচ্ছে আলোটা, ঠিক আছে। এইবার
যদি এই সমতল দর্পণকে মনে করো এইভাবে ঘোরানো হলো, ঠিক আছে, এবার রশ্মি যেভাবে আসছিল যেই কোণে সেই কোণেই থাকবে, তাহলে এ 2 থিটা কোণে এরকম ঘুরে যাবে, ঠিক আছে। এখানে এটাই বলেছে, মনে করো এখানে এটা থিটা কোণে আসছিল আর এটা 2 থিটা কোণে প্রতিফলিত চলে যাবে, ঠিক আছে। এটা থেকে কোশ্চেন আসতে পারে, তো এটা ভালো করে জেনে রাখো। নেক্সট তারপরে বলেছে টু সি হিজ ফুল ইমেজ ইন এ প্লেন মিরর এ পারসন রিকোয়ার্ড এ মিরর অফ অ্যাটলিস্ট হাফ অফ দ্য হাইট। এইখানে দেখো বলেছে একজন ব্যক্তি যদি কোনো সমতল দর্পণের সামনে দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তির সম্পূর্ণ ছবিটা যদি দেখতে চায়, তাহলে ওই যে সমতল দর্পণ আছে ওই সমতল দর্পণটাকে ওই ব্যক্তির অর্ধেক হতে হবে, মিনিমাম অর্ধেক হতে হবে। যদি ধরো ওই ব্যক্তি 5 ফুট হয়ে থাকে, ঠিক আছে, যদি 5 ফুট ওই ব্যক্তির হাইট হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির সম্পূর্ণ ছবি দেখার জন্য ওই সমতল আয়নাটাকে মিনিমাম 2.5 ফুট হতে হবে, ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির সম্পূর্ণ ছবি দেখতে পাবে। নেক্সট তারপরে বলেছে ইফ টু প্লেন মিরর আর ইনক্লাইন্ড টু ইচ আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা দ্য নাম্বার অফ ইমেজ অফ দ্য পয়েন্ট অফ এ অবজেক্ট ফর্ম আর ডিটারমাইন অ্যাজ ফলোস। বলেছে যদি দুটো সমতল দর্পণকে রাখা হয় একে অপরের কোণে, ঠিক আছে, তাহলে ওই বস্তুর মানে মনে করো এখানে একটা মিরর আছে, ঠিক আছে, আর এইখানে একটা মিরর আছে। এই মিররের দুটোর মাঝে যদি এখানে একটা বস্তু রাখা হয়, তাহলে এই বস্তুটা কতগুলো প্রতিছবি তৈরি করবে সেটা বের করা ফর্মুলা বলেছে। দেখো প্রথম ফর্মুলা বলেছে ইফ 360/θ ইফ ইভেন ইন্টিজার, যদি 360/θ যদি জোড় সংখ্যা হয়, দেন n ইকুয়ালস টু 360/θ - 1, ঠিক আছে, এই ফর্মুলা হবে। আর বি কি বলেছে, বলেছে ইফ 360/θ ইজ অড ইন্টিজার, যদি 360/θ যদি মানে 360 কোণকে যদি থিটা দিয়ে ভাগ করার পর যদি বিজোড় সংখ্যা আসে, তখন 360/θ - 1 if the object is symmetrically placed, and n equals to 360/θ if the object is not symmetrically placed। তো দেখো আলটিমেট এর ফর্মুলা কিন্তু একই আসছে, ঠিক আছে। বলেছে যে এমন দুটো সমতল দর্পণের মাঝে দুটো একটা বস্তুকে রেখে ওর প্রতিবিম্ব কটা হবে সেটা বের করার যদি বের করতে হয়, তাহলে ওর ফর্মুলাটা হবে 360/θ - 1, এটা হচ্ছে ফর্মুলা n ইকুয়ালস টু, ঠিক আছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, অনেক সময় এটা দিয়ে কোশ্চেন থাকে। নেক্সট দেখো সি কি বলেছে ইফ 360/θ ইজ ফ্র্যাকশনাল দেন n ইজ ইকুয়াল টু দ্য ইন্টিগ্রাল পার্ট। যদি এটা ফ্র্যাকশনে হয়, ঠিক আছে, তখন n কিন্তু n এর যে মানটা হবে সেটা অখণ্ডিত মান হবে, ঠিক আছে, মানে ফ্র্যাকশনে ধরা যাবে না। নেক্সট তারপরে বলেছে ফোকাল লেন্থ অফ প্লেন মিরর ইজ ইনফিনিট। তো কোন একটা সমতল দর্পণের যে ফোকাল লেন্থ হয়, ঠিক আছে, সেটা কিন্তু অসীম, ঠিক আছে, এটাই বলেছে এই লাইনের মধ্যে। তো এটা স্টার মার্ক আছে, তো এটাকেও স্টার মার্ক দিয়ে রাখো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন আসতেই পারে যে সমতল দর্পণের ফোকাল লেন্থ কত, তখন বলতে হবে অসীম। নেক্সট তারপরে বলেছে রিফ্লেকশন ফ্রম স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর মানে গোলাকৃতি আয়না বা দর্পণ। গোলাকৃতি আয়না দেখো স্পেরিক্যাল মিরর আর অফ টু টাইপস, মানে গোলাকৃতি আয়না দুই ধরনের হয়ে থাকে, একটা কনকেভ মিরর আর একটা কনভেক্স মিরর। কনকেভ মানে অবতল এবং কনভেক্স মানে উত্তল, ঠিক আছে। এবার নেক্সট দেখো বলেছে পজিশন অ্যান্ড নেচার অফ ইমেজ ফাউন্ড বাই স্পেরিক্যাল মিরর। তো একটা গোলাকৃতি যে দর্পণ আছে সেই দর্পণে কেমন ছবি তৈরি করে সেটা সম্পর্কে বিস্তারিত এখানে একটা ছকের মাধ্যমে বোঝানো আছে। এটা নিয়ে খুব ভালো করে বুঝে নাও, কারণ এটা থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। ফার্স্ট অফ অল বলেছে যে পজিশন অফ অবজেক্ট, তারপরে পজিশন অফ ইমেজ, তারপরে বলেছে সাইজ অফ ইমেজ, কম্পারিজন অফ ইমেজ অ্যান্ড অবজেক্ট। তো ছবি এবং বস্তুর সাপেক্ষে ওই বস্তুটার
প্রতিবিম্ব কেমন তৈরি হবে সেটা এখানে বলা আছে। দেখো বলেছে কোনো একটা বস্তু যদি ইনফিনিটে রাখা হয় তাহলে ওই ছবিটার অবস্থান কোথায় হবে, দেখো অ্যাট ফোকাসে হবে। ঠিক আছে, দেখো এখানে ছবির আকারে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এইখানে মনে করো একটা বস্তু রাখা হয়েছে, ঠিক আছে। এইবার এই এ থেকে একটা রে এইখান থেকে মানে আলোর একটা তরঙ্গ এইখানে প্রতিফলিত হয়ে ফোকাসে চলে আসবে। এইখান থেকে আবার আরেকটা আলোর তরঙ্গ প্রতিফলিত হয়ে এইখানে চলে আসবে। আর তার আগে বলে দিই, এই যে এটা এই কার্ভেচার এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। ফার্স্ট অফ অল অবতল দর্পণে বলা হয়েছে। আর এটা বলা হয় সেন্টার অফ কার্ভেচার। আর সেন্টার অফ কার্ভেচার এইখানে হয়, আর এইখানে এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। এবার দেখো এই বস্তুটার এইখান থেকে একটা আলো এইভাবে এই কোণে প্রতিফলিত হয়ে এই ফোকাসে আসছে, আর এখান থেকে প্রতিফলিত হয়ে এই ফোকাসে আসছে, ঠিক আছে। তো এইখানে প্রতিবিম্বটা তৈরি করবে, ঠিক আছে। তো দেখো যদি ইনফিনিটে কোনো একটা বস্তু রাখা হয় মানে অসীমে কোনো একটা বস্তুকে রাখা হলো, তাহলে ওই ছবিটার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, ঠিক আছে। তাহলে অসীমে রাখলে ফোকাসে, আর ওই বস্তুটার যে প্রতিবিম্ব সেটা সাইজ কী হবে বলেছে খুব ছোট হবে, হাইলি ডেমিনিশড। আর ওর নেচার কী হবে ওই প্রতিবিম্বর বলেছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, মানে সৎ এবং উল্টানো। তারপরে নেক্সট বলেছে, দেখো বলেছে বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। তো আগে আমি বলে দিয়েছি ইনফিনিটি এইখানে, এইখানে ইনফিনিটি এই নেক্সট ছবি, এখানে ইনফিনিটি, এটা সেন্টার অফ কার্ভেচার আর এটা ফোকাস তল, ঠিক আছে। বলেছে কোন একটা বস্তুকে অসীম এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি রাখা হয় তাহলে ওর প্রতিবিম্ব গঠিত হবে বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে থাকবে, ঠিক আছে। আর প্রতিবিম্বর আকার ডিমিনিশড মানে ছোট, ঠিক আছে। রিয়েল এবং ইনভার্টেড, সৎ এবং উল্টানো, ঠিক আছে। এবং ছোট হবে কিন্তু প্রতিবিম্ব। দেখো কিভাবে হচ্ছে, এখানে একটা বস্তু রাখা আছে, এখান থেকে একটা আলোকরশ্মি এইখানে প্রতিফলিত হয়ে এইভাবে এইখানে এদিকে চলে আসছে, আর এইখান থেকে আরেকটা আলোকরশ্মি এইভাবে গিয়ে এইখানে এইভাবে প্রতিফলিত হচ্ছে। এইবার দেখো তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, এইখানে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার আর এটা হচ্ছে ফোকাস তল। তো সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাস তলের মাঝখানে এইখানে নিচে ছবিটা তৈরি হচ্ছে প্রতিবিম্ব, আর এটার আকারে কী হবে ছোট হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে উল্টানো, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার। যদি কোনো একটা বস্তুকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখা হয়, ঠিক আছে। দেখো এই যে পরের ছবিতে এইখানে পরিষ্কার বলা আছে এইটা সেন্টার অফ কার্ভেচার, এইটা ফোকাস তল, ঠিক আছে। আর এইখানে ইনফিনিট আছে, ঠিক আছে। বলেছে এইখানে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে কোনো একটা বস্তু রাখা হলো, তাহলে ওর পজিশনটা কী হবে, মানে প্রতিবিম্বের কোথায় অবস্থান করবে, প্রতিবিম্বটা তৈরি করবে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচারই প্রতিবিম্বটা তৈরি করবে, ঠিক আছে। আর ওর সাইজ কী হবে, সেম সাইজ হবে, কারণ যেহেতু সেন্টার অফ কার্ভেচারে বস্তু রাখা হয়েছে এবং সেন্টার অফ কার্ভেচারই প্রতিবিম্ব তৈরি করেছে, তাহলে ওর বস্তুটার আকারও সেম হবে। আর ওটা কী হবে, রিয়েল এবং ইনভার্টেড, উল্টো এবং সৎ হবে, ঠিক আছে। দেখো এখানে ছবির সাহায্যে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে বস্তুটা রেখেছিল, ঠিক আছে। রাখার ফলে এইখান থেকে একটা আলোকরশ্মি প্রতিফলিত হয়ে এইখানে এইভাবে চলে যাচ্ছে, এইখান থেকে আরেকটা আলোকরশ্মি এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এর যে প্রতিবিম্বটা তৈরি করবে একদম সেন্টার অফ কার্ভেচার, তাহলে এর প্রতিবিম্বটা ঠিক এর উল্টো এইখানে তৈরি করছে, ঠিক আছে। তো এইখানে সেম আকারের হচ্ছে, তো এখান থেকে এটা ভালোভাবে বুঝে নাও, এটা ফোকাস তল, এটা সেন্টার অফ কার্ভেচার, এখানে প্রতিবিম্বটা মানে বস্তুটা রাখা হয়েছিল আর এর প্রতিবিম্ব ঠিক উল্টো সাইডে তৈরি হচ্ছে এটা। তারপরে নেক্সট বলেছে বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, বলেছে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে কোনো একটা বস্তুকে রাখা হলো, ঠিক আছে। আর ওর যে প্রতিবিম্বটা তৈরি হবে
বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ইনফিনিটি, সেন্টার অফ কার্ভেচার এবং ইনফিনিটির মধ্যে। দেখো এইখানে এই বস্তুটা রাখা হয়েছে কোথায়, ফোকাস। তো ফোকাস এই যে এটা ফোকাস তল, এটার সেন্টার অফ কার্ভেচার, এইখানে এটা মিররের অ্যাক্সিস, ঠিক আছে। এইখানে বস্তু থেকে একটা আলোকরশ্মি প্রতিফলিত হয়ে এইভাবে চলে গেল, আর এখান থেকে আরেকটা আলোকরশ্মি এইভাবে প্রতিফলিত এইভাবে চলে আসলো। এইবার এইখানে তৈরি করলো প্রতিবিম্বটা। তো কি বলেছে, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ইনফিনিটি, তাহলে এখানে এটা হচ্ছে ইনফিনিটি আর এটা সেন্টার অফ কার্ভেচার, এবং তাহলে ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে এখানে প্রতিবিম্বটা তৈরি করলো। তাহলে এখানে কি হবে দেখো, এখানে বস্তুটা এইটুকু ছিল কিন্তু প্রতিফলিত হওয়ার পর এত বড় হয়ে গেল, তো এটা কি হবে, এনলার্জ হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে ওটার প্রতিবিম্ব গঠিত করবে সেন্টার অফ কার্ভেচার এবং ইনফিনিটির মধ্যে, আর ওই প্রতিবিম্বটা বড় হবে আর রিয়েল এবং ইনভার্টেড মানে সৎ এবং উল্টো হবে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে অ্যাট ফোকাস, যদি কোনো একটা বস্তুকে ফোকাসে রাখা হয় তাহলে ওর প্রতিবিম্ব অসীমের তৈরি হবে, আর ওর যে প্রতিবিম্বর আকৃতি হবে হাইলি এনলার্জ মানে অনেক বড় হবে, আর রিয়েল এবং ইনভার্টেড হবে, সৎ এবং উল্টো হবে। দেখো এর ছবিটা কি হবে ভালো করে দেখে নাও। এই যে এই ছবিটা, ঠিক আছে, এইখানে বস্তুটা রাখা হয়েছে ফোকাসে, এটা সেন্টার অফ এক্সিস, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ইনফিনিট। এইখান থেকে একটা বস্তু প্রতিফলিত হয়ে আলো এইভাবে আবার চলে আসছে, আরেকটা এইখান থেকে প্রতিফলিত হয়ে আবার এইভাবে চলে আসছে, আসার পর এটা কি হবে, অসীমে তৈরি হয়ে যাবে। তাহলে ফোকাসে বস্তুটা রাখার ফলে এর প্রতিফলিত রশ্মি অসীমে গিয়ে প্রতিফলিত হলো, তার জন্য এটা অসীমে এর প্রতিবিম্ব তৈরি হবে এবং অনেক বড় হবে আর উল্টো হবে, ঠিক আছে, প্রতিবিম্বর আকৃতি। নেক্সট তারপরে দেখো কি বলেছে, বিটুইন ফোকাস অ্যান্ড পোল, কোন একটা বস্তুকে ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয় তাহলে ওর প্রতিবিম্বটা তৈরি হবে বিহাইন্ড দ্য মিরর, মিররের পেছনে, ঠিক আছে, আর এটা বড় হবে আর সৎ এবং সোজা হবে। তো এর ছবিটা ভালো করে দেখে নাও এক্সাম্পল সমেত, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে এক্সিস, এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। এইবার এইখানে এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, আর এইখানে ইনফিনিট, ঠিক আছে। এইখানে বস্তুটাকে রাখা হলো, রাখার পরে দেখো এখান থেকে একটা রশ্মি প্রতিফলিত হয়ে এইভাবে চলে আসবে, আরেকটা এইভাবে চলে আসবে, আর মিররের ঠিক পেছনে এর প্রতিবিম্বটা তৈরি করবে, ঠিক আছে। আর এর প্রতিবিম্বটা অনেকটাই বড় হবে আর সৎ এবং সোজা হবে, ঠিক আছে। দেখো এখানে এরকম বড় ছিল, এর প্রতিবিম্বটা এই পেছনে এরকম বড়ই হবে কিন্তু এটার মতনই সোজা, ঠিক আছে। তো এটাই ছিল এটার ভিডিও। পরবর্তীতে আবার কি আছে সেটা দেখি। নেক্সট বলেছে দেখো কনকেভ মিরর মানে অবতল দর্পণ। বলেছে অবতল দর্পণের মধ্যে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় ইনফিনিটি মানে অসীমে, ঠিক আছে, তাহলে ওর প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাসে, ঠিক আছে। আর ওর যে আকারটা হবে প্রতিবিম্ব সেটা হাইলি ডেমিনিশ মানে এতই ছোট হবে, খুব ছোট হবে, ভার্চুয়াল ইরেক্ট মানে অসৎ এবং সোজা হবে, ঠিক আছে। তো এর ছবিটা দেখে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখো কি বলেছে, এই যে এটা হচ্ছে অবতল দর্পণের কার্ভেচার, ঠিক আছে। একটা বস্তুকে এইখানে রাখা হলো, রাখার পর এখান থেকে প্রতিফলিত হয়ে রশ্মি এদিকে চলে গেল একটা, আর এখান থেকে এইভাবে এইদিকে একটা আসবে, ঠিক আছে। এখান থেকে প্রতিফলিত এইভাবে আসবে, এইখান থেকে একটা রশ্মি যাওয়ার কথা ছিল এই সোজা, আরেকটা এখান থেকে এইভাবে যাওয়ার কথা ছিল, গিয়ে এর প্রতিবিম্বটা ঠিক এইভাবে তৈরি করবে, ঠিক আছে, খুবই ছোট হবে, ঠিক আছে। আর প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে আর এটা খুবই ছোট হবে বস্তুর তুলনায়, আর প্রিন্সিপাল এক্সিসের উপর, এটা প্রিন্সিপাল এক্সিসের উপরেই এর প্রতিবিম্বটা তৈরি করবে। নেক্সট তারপরে দেখো কি বলেছে দেখি। নেক্সট বলেছে
ইন ফ্রন্ট অফ মিরর, মিররে যদি সামনে কোনো একটা বস্তুকে রাখা হয় তাহলে বিটুইন পোল অ্যান্ড ফোকাস, পোল এবং ফোকাসের মধ্যে ওর প্রতিবিম্ব গঠিত হবে, আর ওর প্রতিবিম্বর আকারটা হবে ডিমিনিশড মানে ছোট, খুবই ছোট, আর ভার্চুয়াল এবং ইরেক্ট হবে মানে অসৎ এবং সোজা হবে। ঠিক আছে, তো এর ছবিটা দেখে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখো এখানে বলেছে এটা হচ্ছে অবতল দর্পণের কার্ভেচার, এটা প্রিন্সিপাল এক্সিস। ওকে, এবং মিররের সামনে কোনো একটা বস্তুকে রাখলাম, এখান থেকে একটা আলো রশ্মি প্রতিফলিত এইভাবে চলে যাবে, আরেকটা আলোক রশ্মি এখান থেকে এইভাবে চলে আসবে। ঠিক আছে, আর এখান থেকে এইভাবে একটা যাবে আলোক রশ্মি, আর এই আলোক রশ্মিটা এইভাবে আসবে, এইখান থেকে দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে এইখানে ছবিটা তৈরি করবে। ঠিক আছে, তো ফোকাসের এটা ফোকাস, এটা কার্ভেচার, আর এটা ইনফিনিট, আর এই ফোকাসের মধ্যে এইখানে ছবিটা ছোট তৈরি করবে, ছোট হবে এবং কি হবে, সোজা হবে। আর এইখানে এটা বড় ছিল, এখানে দেখো কত ছোট ইমেজ তৈরি করলো। তো এটাই অবতল দর্পণের এবং উত্তল দর্পণের কেমন ছবি তৈরি করবে, কোথায় কোন বস্তু রাখলে। ঠিক আছে, তারপরে দেখি কি বলেছে নেক্সট। নেক্সট বলেছে ইমেজ ফ্রম বাই কনভেক্স মিরর ইজ অলওয়েজ ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড। আর এইখানে বলেছে উত্তল দর্পণে সবসময় বস্তুটা কি হবে, সৎ, সোজা এবং ছোট হবে। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে ইউজেস অফ কনকেভ মিরর, তো কোথায় কোথায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। দেখো ফার্স্ট অফ অল বলেছে ইউজ অ্যাজ এ শেভিং গ্লাস, তো দাড়ি কামানোর যে দর্পণ ব্যবহার করা হয় সেটা অবতল দর্পণ। নেক্সট বলেছে অ্যাজ এ রিফ্লেক্টর ফর দি হেডলাইট অফ ভেহিকলস, সার্চ লাইট ইন অপথ্যালমোস্কোপ টু এক্সামিন আই, ইয়ার, নোজ বাই ডক্টরস। তো গাড়ির যে সার্চ লাইট মানে সামনে যে লাইট থাকে সেই লাইটে এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। এমনকি ডাক্তারেরা ব্যবহার করে থাকে চোখ, কান এবং নাক পরীক্ষা করার জন্য। নাম্বার 4 বলেছে ইন সোলার কুকার্স। নাম্বার 5 বলেছে ইন কনসেন্ট্রেটিং লাইট অ্যাট এ গিভেন স্পট, একটা নির্দিষ্ট বিন্দুতে আলোকে প্রতিফলিত করার জন্য এই কনকেভ বা অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে বলেছে ইউজ অফ কনভেক্স মিরর, তো উত্তল দর্পণের ব্যবহার কোথায় কোথায় হয়ে থাকে। ফার্স্ট বলেছে অ্যাজ এ রিয়ার ভিউ অফ মিরর ইন ভেহিকেল বিকজ ইট প্রোভাইড দ্য ম্যাক্সিমাম রিয়ার ফিল্ড অফ দ্য ভিউ অ্যান্ড ইমেজ ফ্রন্ট অলওয়েজ ইরেক্ট। উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির রিয়ার ভিউ মানে পেছনের দৃশ্য দেখার জন্য, কারণ ওই উত্তল দর্পণ পেছনের অনেকটা এরিয়া মিলে মানে অনেকটা এরিয়া কভার করে, ফলে অনেক দূরের বস্তু সোজা দেখা যায়। আর উত্তল দর্পণে সবসময় সোজা ছবি তৈরি করে, এটা একটা এর ভালো ফ্যাক্ট। নেক্সট তারপরে বলেছে 2 নম্বর ইন সোডিয়াম রিফ্লেক্টর ল্যাম্প, তো সোডিয়াম যে প্রতিফলক বাতি আছে সেই বাতিতে এই উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট তারপরে বলেছে রিফ্র্যাকশন অফ লাইট মানে আলোর প্রতিসরণ। When a ray of light propagation in medium enters the other medium, it deviates from its path. This phenomenon of change in the direction of propagation. বলেছে একটা আলোর তরঙ্গ যখন প্রতিফলিত হয় একটা মাধ্যম থেকে অন্য আরেকটা মাধ্যমে, তখন এটা বিচ্যুতি ঘটে, আর এই ঘটনাকে বলা হয়, ঠিক আছে, আলোর দিকের পরিবর্তন। ঠিক আছে, নেক্সট তারপরে of light at the boundary of when it passes from one medium to other medium is called refraction of light. যখন কোন একটা মাধ্যমের মানে এই একটা মাধ্যম, এই মাধ্যমের বাউন্ডারি যখন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমের অতিক্রম করে তখন আলোর প্রতিসরণ হয়। নেক্সট তারপরে বলেছে দেখো মনে করো এটা জল আর এখানে ইয়ার থেকে আলো যখন জলের মধ্যে প্রবেশ করছে তখন কি হবে,
এর হালকা এদিকে চলে আসবে, ঠিক আছে, হালকা এক্সিসের দিকে, মেইন এক্সিস এই এক্সিস বা অবিলম্বের দিকে সরে আসবে, এটাকেই বলা হচ্ছে প্রতিসরণ। নেক্সট বলেছে when a ray of light enters from rear medium to denser medium as front water to glass, it deviates towards the normal drawn on the boundary of two medium at the incident point। বলেছে যখন একটা আলোক রশ্মি, যে আমি যেটা এইমাত্র এখানে বলে দিলাম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের, মানে জল তো ঘন মাধ্যম আর এয়ার কি লঘু মাধ্যম, এবার লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো প্রবেশ করছে তখন ওই অবিলম্বের দিকে হালকা সরে আসে। এখানে বলেছে এটা উদাহরণস্বরূপ এখানে নিয়েছে জল অথবা গ্লাস, ঠিক আছে, একই ব্যাপার, বাতাস এবং জলের ক্ষেত্রে বা জল এবং কাচের ক্ষেত্রে একই, যেটাই নাও তুমি মাধ্যম সেইভাবেই ওটার বিচ্যুতি হবে। নেক্সট তারপরে বলেছে সিমিলারলি ইন পাসিং ফ্রম ডেন্সার টু রিয়ার মিডিয়াম এ রে ডেভিয়েটস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। বলেছে একইভাবে মনে করো যে একটা আলোক রশ্মি, এইখানে একটা কাচের ব্লক আছে ধরো, এইখান থেকে যদি আলোকে দেওয়া হয়, এটা এবার ঘন মাধ্যম মানে এই কাচের মধ্যে দিয়ে যাবে, আলোটা যাওয়ার পরে এ দূরে সরে না গিয়ে, মানে কাছে না এসে এ দূরে সরে যাবে, ঠিক আছে, এরকম, মানে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আসবে তখন আলো অবিলম্বের দিকে দূরে সরে যাবে, এরকম। ওকে, এইবার নেক্সট দেখো বলেছে if light is incident normally on the boundary parallel to normal it enters the second medium undeviate। যদি দুটোর মাধ্যম, ঠিক আছে, বাউন্ডারি সাধারণ হয়, তাহলে যখন কোনো মাধ্যম একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আলোতে প্রবেশ করবে, মানে আলো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করে, তখন ওর মধ্যে কোনো বিচ্যুতি হবে না, ঠিক আছে, যদি বাউন্ডারি একই হয়, সাধারণ হয়। তারপরে নেক্সট বলেছে লস অফ রিফ্র্যাকশন। তো প্রতিসরণের কিছু নিয়ম আছে। নাম্বার 1 বলেছে ইনসিডেন্ট রেজ, রিফ্রেক্টেড রেজ অ্যান্ড নর্মাল ড্রন অ্যাট ইনসিডেন্ট পয়েন্ট অলওয়েজ লাই ইন দ্য সেম প্লেন। তো প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মি সবসময় একটা নির্দিষ্ট তলে প্রতিফলিত হবে, ঠিক আছে। আর নাম্বার 2 বলেছে স্নেলের সূত্র, ফর এ গিভেন কালার অফ লাইট রেশিও অফ সাইন্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট to the sign of angle of refraction is constant। তো আলোর আপাতিত যে সাইন অ্যাঙ্গেল এবং প্রতিফলিত সাইন অ্যাঙ্গেল কি হয়, ধ্রুবক হয়। দেখো এখানে কি বলেছে, এটা মনে করো আপাতিত সাইন অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, মানে আই দ্বারা প্রকাশ করা হয়, সরি থিটা নয়, তো আই দ্বারা এটাকে প্রকাশ করা হলো আপাতিত সাইন অ্যাঙ্গেল, এবং প্রতিফলিত সাইন অ্যাঙ্গেল আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে দেখো সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এই সাইন আই এবং সাইন আর এর মান ধ্রুবক হয়। নেক্সট তারপরে বলেছে দিস কনস্ট্যান্ট, ঠিক আছে, আই বাই ইউ যেটা ধ্রুবক ইজ কল্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকেই বলা হয় প্রতিসরণের অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট মিডিয়াম, প্রথম মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। নেক্সট তারপরে বলেছে অ্যাবসলিউট refractive index of a medium is defined as ratio of speed of light in free space vacuum to that in given medium। তো একটা প্রতিসরাঙ্কের সূচক কোনো মাধ্যমের সংজ্ঞায়িত করা যায় অনুপাতে, যেটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই মাধ্যমের আলোর গতিবেগে, এটা আগেও আমরা পড়েছি, বলে দিয়েছি, এখানে আবার রিপিট করেছে, ঠিক আছে। তো এখানে দেখো তাই বলে দিয়েছে যে absolute refractive index speed of light in vacuum by speed of light in medium, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ is to বা বাই স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়াম, ওই মাধ্যমে আলোর গতিবেগ। নেক্সট তারপরে বলেছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কালার।
তো আলোর যে প্রতিসরাঙ্ক সেটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়ে থাকে বিভিন্ন কালারের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন ওয়েভলেন্থ অফ লাইট। কোনো একটা আলোর, ঠিক আছে, প্রতিসরাঙ্ক কম হবে যদি ওর তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়। নেক্সট বলেছে হেন্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ইজ ম্যাক্সিমাম ফর ভায়োলেট কালার। আর এই কারণের জন্য প্রতিসরাঙ্ক বেগুনি আলোর সবথেকে বেশি অ্যান্ড মিনিমাম ফর রেড কালার অফ লাইট, এবং সর্বনিম্ন হয়ে থাকে লাল আলোর ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। আর কোনো, ঠিক আছে, আলোর প্রতিসরাঙ্ক কম হবে যদি ওর তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, বাট দিস ইজ ভেরিয়েশন ইজ ভেরি স্মল, কিন্তু এর যে মানে পার্থক্যটা খুবই কম হয়, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে হোয়েন এ রে অফ লাইট এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু আদার মিডিয়াম, যখন একটা আলোক রশ্মিগুচ্ছ একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করে, ইট ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ ডো নট চেঞ্জ। আর ওর যে কম্পাঙ্ক এবং ফেজ কখনই পরিবর্তন হয় না, বাট ওয়েভলেন্থ অ্যান্ড ভেলোসিটি চেঞ্জ, কিন্তু ওর তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তন হয়। তাহলে এখান থেকে কি কি শিখলাম? এখানে দেখো বেশ কিছু কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন বলেছে যে কোন একটা আলোক রশ্মির প্রতিসরাঙ্ক কম হবে যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট কোশ্চেন হলো। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে এখানে সেকেন্ড কোশ্চেন এটা হলো। আর লাল আলোর প্রতিসরাঙ্ক কম, 3 নম্বর, 3টে কোশ্চেন হয়ে গেল এখানে। নেক্সট তারপরে বলেছে দেখো প্রতিসরাঙ্ক কম হবে যদি ওর তাপমাত্রা বাড়ানো হয়, ঠিক আছে। তাহলে দুটো ক্ষেত্রে এখানে বোঝা যাবে যে প্রতিসরাঙ্ক কমবে যদি তরঙ্গদৈর্ঘ্য বাড়ে, আবার যদি প্রতিসরাঙ্ক কমবে যদি টেম্পারেচার বাড়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে 4টে। আর নেক্সট তারপরে বলেছে যে একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে আলোর প্রবেশ করে তখন কিন্তু কম্পাঙ্ক এবং ফেজ পরিবর্তন হয় না, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তন হয়। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। জয় হিন্দ।